প্রাথমিকভাবে আমরা সবাই প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় গৃহ এবং সহবাহিনী অমিত শাহজিকে ধন্যবাদ জ্ঞাপন করব। তারা সমস্ত রকম বিভ্রান্তি দূর করে দিয়ে আজকে রুলস আউট করেছেন এবং যেটা আমরা পশ্চিমবঙ্গে যারা আশঙ্কা করছিলাম এখানে রাজ্য সরকার তার সরকারি মেশিনারিকে দিয়ে এটা ইমপ্লিমেন্ট করতে দেবে না। ভারত সরকার এমন একটা মেকানিজম করেছে তাতে জেলা শাসক বা রাজ্য সরকারগুলির কোনো রোল এখানে থাকছে না। এর ফলে সমনাগরিকত্বের যে মর্যাদার দাবিতে বিশেষ করে ঠাকুর হরিচাঁদ ঠাকুর, ঠাকুর গুরুচাঁদ ঠাকুর, পরবর্তীকালে কেপি ঠাকুরদের নেতৃত্বে, তার পরবর্তী সময়ে শান্তনু ঠাকুর মহোদয়, মঞ্জুল কৃষ্ণ ঠাকুর মহোদয় এবং ওই পরিবারের বড়দা সুব্রত ঠাকুর মহোদয়, এরা যেভাবে 14 সাল থেকে ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রবাদী আন্দোলনে যুক্ত হয়ে মোদিজির পরিবারের সদস্য হয়ে দীর্ঘ লড়াই তারা করেছেন, তাদের 14 সালে আপনারা জানেন মাননীয় সুব্রত ঠাকুর মহোদয় 15 সালে উপনির্বাচনে লড়াই করেছেন এবং সেই লড়াইয়ের পরে মাননীয় শান্তনু ঠাকুর মহোদয়কে জেল খাটতে হয়েছে মিথ্যা মামলায়। এবং এরা ঠাকুরবাড়ির যে মূল অংশ তারা নরেন্দ্র মোদীজির উপর আস্থা ভরসা রেখেছিলেন যে আলটিমেটলি যদি এর সমাধান কেউ করতে পারেন তাহলে শক্তিশালী প্রধানমন্ত্রী করতে পারবেন, শক্তিশালী স্বরাষ্ট্রমন্ত্রী করতে পারবেন। 19 সালে লোকসভা নির্বাচনের প্রচারে ঠাকুরনগরে মতুয়া ধামে প্রধানমন্ত্রী লক্ষ লক্ষ মানুষের সমাবেশে কথা দিয়ে গেছিলেন যে আমি এটা করব এবং সেই অনুযায়ী সংসদের দুটো পক্ষে আইন অনুমোদিত হয় এবং 20 সাল থেকে করোনার প্রভাব থাকার জন্য 20-21 এবং ভ্যাকসিনেশন কমপ্লিট করার জন্য 22 সাল চলে যায়। আমাদের মনে আছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী 2022 সালের জুন মাসে শিলিগুড়িতে একটি পাবলিক ইভেন্টে বলে গেছিলেন যে ভ্যাকসিনেশনের কাজ কমপ্লিট হলেই আমরা এটা ইমপ্লিমেন্ট করব, রুল বের করে দেব। তাই ভারত সরকার আলটিমেটলি এই তার কার্যকাল মেয়াদের মধ্যে এটা কার্যকর করে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরনগর মতুয়াধাম বিশেষ করে বাঙালি হিন্দু উদ্বাস্তু তাদেরকে যে কথা দিয়েছিলেন সেই কথা রাখলেন। এর থেকে বড় আনন্দের কিছু হতে পারে না। মমতা ব্যানার্জিকে বলবো মুখটা একটু সেলাই করে রাখুন, বেশি কথা আপনি বলবেন না এবং পশ্চিমবাংলার বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের কাছে অনুরোধ করব যে সিএএতে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোনো প্রভিশন নেই। আজকে রুলসে ওটা ক্লিয়ারলি লেখা আছে। তো আপনাদের আমি বিরোধী দলনেতা হিসেবে পাশে ঠাকুরবাড়ির বড় পুত্র এবং আমাদের গাইঘাটার সম্মানীয় বিধায়ক সুব্রত ঠাকুর এবং আমাদের ডক্টর সেলের কো কনভেনার আমাদের শহীদ মনীষের পিতৃদেব ডক্টর শুক্লা এখানে আছেন, তাদেরকে সামনে রেখে আমি সমস্ত সংখ্যালঘু মুসলিমদের কাছে বলবো সিএএ রুলস এবং আইনে কোথাও কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার বিষয় নেই। একেবারে মমতা ব্যানার্জির পাতা ফাঁদে কেউ পা দেবেন না। উনি সবসময় সিএ এর সঙ্গে এনআরসি এনপিআর এসব গুলিয়ে ফেলতে চান। এনআরসি এনপিআর এর কোনো গল্প এখানে নেই। রুলস একদম ক্লিয়ার আছে। সমনাগরিকত্ব দেওয়ার আইন এবং কেন সমনাগরিকত্ব প্রয়োজন সেটা আপনারা কিছুদিন আগে আধারের সমস্যা নিয়ে বুঝেছিলেন। আমি আবারও বলি, আমরা যখন ভিসা বা পারমিটের জন্য যাই অথবা চাকরির জন্য কোথাও চাকরি পেলে পুলিশের ভেরিফিকেশনের জন্য যাওয়া হয়, তখন পশ্চিমবাংলার আদি বাসিন্দাদের কাছ থেকে
71 সালের আগে দলিল চাওয়া হয় না, কিন্তু বিশেষ করে 9টি জেলা বাংলাদেশ পার্শ্ববর্তী, তাদের সেখানে বলা হয় যে তুমি 71-এর আগে দলিল আনো, তাহলে পুলিশ ভেরিফিকেশন তোমার হবে, অথবা বিদেশে যাওয়ার জন্য সে কর্মক্ষেত্র হতে পারে, শিক্ষার জন্য হতে পারে, বেড়াতে যাওয়ার জন্য হতে পারে, বা আত্মীয়র কাছে যাওয়ার জন্য হতে পারে। ভিসা এবং পারমিটের ক্ষেত্রে বলা হয় 71-এর আগে দলিল আনো। এই সিএ রুলস এবং এর যে ভারত সরকারের ডাইরেক্ট অ্যাপ চালু হলো, এতে আবেদন করার ভিত্তিতে নিশ্চিতভাবে ভারত সরকার তাদেরকে কিছু একটা ডকুমেন্ট দেবেন। সেই ডকুমেন্টের ভিত্তিতে কোথাও ভিসা, পারমিট বা চাকরির ভেরিফিকেশন বা আধার থেকে শুরু করে পাসপোর্ট থেকে শুরু করে কোনো ক্ষেত্রেই তাদেরকে আর 71-এর আগের দলিল আনতে বলা আর আমাকে 71-এর আগে দলিল আনতে না বলা, এই যে ডিফারেন্সটা ছিল, এটা একটা অসম্মানজনক, এইটা উঠে গেল। এবং আমার মনে হয় দেশের যশস্বী প্রধানমন্ত্রী, শক্তিশালী প্রধানমন্ত্রী থাকার জন্য তিনি তার এই কার্যকালের মধ্যে 370(35)(এর এ শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দিরের উদ্ঘাটন এবং পরবর্তী সময়ে এই কাজটা করার মধ্য দিয়ে তিনি 19-এর নির্বাচনে যে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিগুলো পূরণ করলেন। আমি জঙ্গলমহলের কুর্মী সমাজকেও বলবো, আপনাদের যে সমস্যা মমতা ব্যানার্জি তৈরি করেছে, সেই সমস্যাও ভবিষ্যতে সমাধান এই প্রধানমন্ত্রীর নেতৃত্বেই হতে পারে। তাই আস্থা, বিশ্বাস, ভরসা তার উপরেই রাখা উচিত। এবং যেভাবে পাহাড় থেকে জঙ্গলমহল সর্বত্র মোদিজির উপর মানুষ আস্থা রেখেছেন, আমি 4টে কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ওখানে উপস্থিত থাকার সুযোগ নিয়েছি, তাতে মানুষের যে আবেগ এবং বিশ্বাস এই শক্তিশালী নেতাকে দেখে, এর জন্য আমরা সবাই নিশ্চিতভাবে গর্বিত। এবং আবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী তিনি হবেন। বাকি যা যা কাজ বাকি থাকলো, ওনার তৃতীয় টার্মে তিনি শান্তিপূর্ণ উপায়ে সকলের মুখে হাসি রেখে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, বিকাশবাদের জয় ঘটিয়ে তিনি এটা করবেন। আবারও বলি, মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে ভোট ব্যাংকের রাজনীতির জন্য, বিশেষ করে সংখ্যালঘুদের, মুসলিমদেরকে উস্কানোর নানাভাবে চেষ্টা করবেন। কেউ যেন ওনার পাতা ফাঁদে পা না দেন। এক্ষেত্রে বলবো, নবান্নের তরফ থেকে আজকে বৈঠক করা হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি রাজ্যে সর্বত্র ঠিক থাকবে, আইন শৃঙ্খলা ঠিক থাকবে। মমতা ব্যানার্জিকে বলবো, উনি একটু সিদ্দিকুল্লাহ চৌধুরীকে যেন সামলে রাখেন, আর উনি যেন গতবারের মতো ক্যা ছি ছি এসব করে ওই সিটির মোড় থেকে শ্যামবাজার 5 মাথার মোড় প্রথম মিছিল বের করে আগুন লাগিয়েছিলেন, এই কাজটা করতে না বলবো। আর সংখ্যালঘু মুসলিমদের বলবো, এই পাতা ফাঁদে একদম পা দেবেন না, আইনে পরিষ্কার লেখা আছে। আর আমি আবারও বলি, 2,28,00,000 লোকের প্রতিনিধি হিসেবে বিরোধী দলনেতা, একজনও নাগরিকের যদি কোনো রকম অসুবিধা হয়, আমরা গ্যারান্টার থাকছি। এবং বিজেপি এনডিএ পরিচালিত 18টা রাজ্যে কারোর ধর্মাচরণ, কারোর অর্থনৈতিক অধিকার, শিক্ষার অধিকার কোথাও ভারতীয় জনতা পার্টি কোনো নাগরিকের সঙ্গে করেনি, পশ্চিমবঙ্গ তার বাইরে নয়। মমতা ব্যানার্জি একটা ভ্রষ্টাচারী, দুর্নীতিগ্রস্ত, তার বিরুদ্ধে আমাদের সর্বাত্মক লড়াই চলবে। এখানে কোনো ধর্ম সম্প্রদায় ভাগাভাগি ভিত্তিতে হবে না। এবং এই লোকসভা নির্বাচন কেন, আগামী বিধানসভা নির্বাচন কেন, পশ্চিমবঙ্গে মূল ইস্যুই থাকবে দুর্নীতি এবং সন্দেশখালির মতো মা বোনেদের উপর অত্যাচার। এই ইস্যুতেই নির্বাচনে হবে এবং এই ইস্যুতেই জনগণের আশীর্বাদ আমরা পাবো। মোদিজি 2 কোটির বেশি বাঙালি উদ্বাস্তুকে কথা দিয়েছিলেন, তোমাদের যে অসম্মান হচ্ছে, এই অসম্মানের হাত থেকে আমি বাঁচাবো। 19-এ আইন করেছেন, আইন কার্যকর করে দিলেন। মমতা ব্যানার্জি বা তার দলদাস প্রশাসনের কোনো রোল রাখলেন না।
এর জন্য আমরা সবাই আনন্দিত। আমিও বিশেষভাবে বিজেপির এমএলএ বা বিরোধী দলনেতার বাইরে আমিও আনন্দিত। আমার মা তার পিতৃদেব স্বর্গত মাখনলাল ভট্টাচার্যের সাথে বরিশাল থেকে শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে ৬২ সালে এক কাপড়ে পালিয়ে এসে হুগলির চন্দননগরে উঠেছিলেন, জুট মিলের ম্যানেজারই করেছিলেন। আমার মায়ের পিতৃদেব বরিশাল থেকে এক কাপড়ে চলে এসেছিলেন। এই কংগ্রেসের বিভীষিকাময় দেশভাগের খেসারত এই ২-২.৫ কোটি ৩ কোটি হিন্দুকে দিতে হয়েছে। জমি বাড়ি সব ফেলে দিয়ে পালিয়ে আসতে হয়েছে। মোদীজি সমাধান করে দিলেন। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। মমতা ব্যানার্জি এতদিন ধরে তো অলআউট খেলেছেন সিএ নিয়ে, আজকে অদ্ভুতভাবে তিনি বলছেন যে পুরো বিষয়টা দেখবো, আইনগুলো দেখবো, তারপর মন্তব্য করবো। আজকে কিন্তু সেই অর্থে কোনো নেগেটিভ বলার কিছু নেই। ডিটেনশন ক্যাম্পে না রাখা হয় সেই আশঙ্কা না না, কোনো সুযোগই নেই। এটাতে আবার বলি, আইন খুব পরিষ্কার, রুলস পরিষ্কার, নাগরিকত্ব দেওয়ার কাড়িয়ে নেওয়ার কোনো বিষয়ই নেই। এর সঙ্গে নাগরিক পঞ্জির কোনো সম্পর্কই নেই, এনআরসি এনপিআর এর কোনো সম্পর্কই নেই। কমপ্লিটলি আমি পুরো ব্যাখ্যা করে আপনাদেরকে 10 মিনিটে বলেছি। দিস ইজ ক্রিস্টাল ক্লিয়ার। এবং গতকালই আমার কাছে বলছিলাম যে নোটিফিকেশন হবে, আমি ঠাকুরনগরে বলে এসেছিলাম যে আগামীকাল ডঙ্কা বাজবে, জয় হরি বল উঠবে। আবার প্রণাম করি হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরকে। তারা 1907-8 সাল থেকে, আমি গতকালই ছিলাম, তো আমার সঙ্গে ঠাকুর আছে, বড় ভাই আছে আমার। আজকে ইডির তরফে তৃণমূলের আর্কিমিস মামলায় 10 কোটি 29 লক্ষ টাকা সেটা বাজেয়াপ্ত করা হয়েছে। একটা দুর্নীতিগ্রস্ত দল প্রমাণিত হয়ে গেছে। ভাইপো কি সব বলছিল না, প্রমাণ হলে কি হবে, কতবার আর প্রমাণ হবে। লিপস এন্ড বাউন্সে 7 কোটি 25 লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হলো। তৃণমূল দল, মমতা ব্যানার্জির উচিত এই দলটার স্যারেন্ডার করে দেওয়া, আর নির্বাচন কমিশনের উচিত এর যে পঞ্জীকরণ আছে এটাকে খারিজ করে দেওয়া। একটা প্রমাণিত টেন্টেড দল, করাপ্টেড দল, ইডি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে মানে মানি লন্ডারিং এস্টাবলিশ। আমি তো বহু সভাতে বলেছি, 11 সালের ভোট করেছে সুদীপ্ত সেন গৌতম কুণ্ডুর টাকায়, 14 সালের লোকসভা নির্বাচন করেছে আলকেমিস্টের কেডি সিং এর টাকায়, 65 কোটি টাকার বিনিময়কে রাজ্যসভায় পাঠানো হয়েছে। মুকুল রায় সব জানে, মুকুল রায় বিতরণের দায়িত্ব ছিল। দেশের শীর্ষ আদালত বললো যে আগামীকাল, আমি এটা নিয়ে মত, সুপ্রিম কোর্ট সর্বোচ্চ, আমি এটা নিয়ে বলছি ইডির উপর হামলার ঘটনায় শেখ দারুণ খবর। জিয়ারউদ্দিন মোল্লা, সিরাজউদ্দিন, আর দিদার বক্স আর ফারুক আকুঞ্জি, আরো 2টো ছাড়া আছে, কেন ছেড়ে রেখেছি? দারুণ খবর, ভালো করে ডিনার করবো। দুটোই গেছে, জালও গেছে, গামছাও গেছে। 4 লাখ ভোটে জগন্নাথ সরকার জিতবে, 4,50,000 ভোটে শান্তনু ঠাকুর জিতবে। 11টা মতুয়া লোকসভা কেন্দ্রে নমশূদ্র মতুয়া সম্প্রদায় সঙ্গে রাজবংশী এবং বাঙালি হিন্দু, কারোর ভোট রাষ্ট্রবাদী মুসলিম আমাদের বাইরে যাবে। কোথায় ব্রিগেডে একটা সভা করতে হবে, র্যাম্প বানাতে হবে, ফ্যাশন শো। ওসব হবে না। বুধবার দিন ওর বিধানসভা কেন্দ্রে 25,000 লোকের জনসভা হবে, আমি বক্তব্য রাখতে যাচ্ছি। এখন একটাই লক্ষ্য হবে, মুকুটমণির জামানতটা যাতে জব্দ করা যায়। ও 10,000 টাকা দিয়ে নমিনেশন করবে, ওটা যেন ফেরত না। বিশ্বজিৎ দাস, মুকুটমণি অধিকারী এবং কৃষ্ণ কল্যাণ, তিনজনই বিধায়ক হয়েছে। এই তিনজন আবার তৃণমূলের টিকিটে এখন লোকসভা যেতে চাইছে। আপনি মাননীয় অধ্যক্ষ সম্মানীয় বিমান বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করুন। আপনারা তো গ্যালারিতে অনেকে থাকেন, আমার রেকর্ড অনুযায়ী ওরা তো বিজেপিতেই আছে। কি বাবু, বিমানবাবু কি বলবেন এখন? সংসদীয় ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়। অধ্যক্ষ এবং শাসক দল বলেন
এরা সব বিজেপিতে আছে আর বাইরে এরা সব তোলামূলে আছে।